এমন সময় পেছন থেকে কেউ ডেকে উঠল, দিদি, এটা আপনাকে একজন দিতে বললেন। আমি তাকিয়ে দেখলাম অচেনা দুজন মেয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এই বছর নতুন কলেজে ভর্তি হয়েছে। ধন্যবাদ বলে আমি তাদের কাছ থেকে চিরকুটটি নিলাম। তারাও বাই বলে সেখান থেকে চলে গেল। চিরকুটটি হাতে নিতেই একটি পরিচিত পারফিউমের গন্ধ আমার নাকে লাগলো। বুঝতে পারলাম এটা কে পাঠিয়েছে। যেই না চিরকুটটা খুলে পড়তে যাব, তার আগেই রুহি চিরকুটটা আমার হাত থেকে নিয়ে নিল। শোনেন শোনেন শোনেন, আমার প্রিয় বান্ধবী তার পুরনো অথচ না হওয়া প্রেমিকের কাছ থেকে প্রেমপত্র পেয়েছে। আসুন খুলে দেখা যাক তার প্রেমিক তার জন্য সে কি লিখে পাঠিয়েছে। বেশি বকছিস, চিরকুটটা দে তাড়াতাড়ি, আমাকে দে। কেন দেব? আমি আমার জিজুর লেখা প্রেমপত্র পড়ব। তোমার কোনো অসুবিধা থাকলে তুমি কান বন্ধ করেই থাকতে পারো। তুই ওর কথা ছাড় তো রুহি, তাড়াতাড়ি পড় কি লেখা আছে। রুহি চিরকুটটি খুলে পড়তে লাগলো। ওহে হৃদয় হরণী, এই অবুঝ মানবের হৃদয়ের সাথে এমন অবিচার কেন? এই অবুঝ হৃদয় যে কোনো সময় আপনাকে দেখে স্তব্ধ হয়ে যেতে পারে। তখন তার দায় কি নেবেন আপনি? সেই আগন্তুকটি। বাহ বাহ, আমাদের জিজু তো দেখি বিশাল রোমান্টিক। বাজে বকা বন্ধ কর। কথা বলেই আমি রুহির হাত থেকে চিরকুটটা নিলাম। চিরকুটে হাতে নিয়ে মুচকি হেসে নিজের হাত ব্যাগের ভেতরে চিরকুটটিকে যত্ন সহকারে রেখে দিলাম। রুহি আমার কাজটা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করল। তারপর হঠাৎ রুহি বলে ওঠে, এই মাহি, চল তো, আমার একটু ওয়াশরুমে যেতে হবে, আমাকে একটু হেল্প করবি? আমি রুহির কথায় কিছুক্ষণ চুপ থেকে বলে উঠি, আচ্ছা ঠিক আছে চল। বলে আমি আর রুহি ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করি। ওয়াশরুমে যাওয়ার অর্ধেক রাস্তা যেতে না যেতেই রুহি আমার হাত ধরে আমাকে থামিয়ে দেয়। কি হলো রে, তোর না ওয়াশরুমে যেতে হবে? এভাবে দাঁড়িয়ে রয়ে গেলি কেন? আচ্ছা মাহি, তোর মনে হচ্ছে না এবার তোর কিছু একটা করা উচিত? কিছু একটা বলতে? আমি জানি সেই আগন্তুকের প্রতি তোর মনে অন্য জায়গা তৈরি হয়েছে, কিন্তু এভাবে আর কতদিন? 1 বছরের বেশি হতে চলল, তুই তার নামটা পর্যন্ত জানিস না, তাকে কখনো দেখিসনি পর্যন্ত। তোর মনে হয় না এভাবে আর কিভাবে বেশি দিন চলবে? আমি কি করব বল, সে তো নিজে থেকেই আমার সামনে আসে না। তাহলে তুই যা তার সামনে, সে তোকে তার দিক থেকে সমস্ত ইঙ্গিত দিয়েছে, তুই কতটুকু করেছিস? রুহির কথায় আমি সত্যি ভাবনায় পড়লাম। আসলে তো আমি কিছুই করিনি তার জন্য। নিজের মনের অবস্থাটুকু বোঝার মতো ক্ষমতা আমার নেই। আসলে কি সে আমার মনে জায়গা করে নিয়েছে, নাকি সে আমার ক্ষণিকের মোহ? সে যদি তোর সামনে না আসে, তুই নিজে তার সামনে যা, নিজে থেকে তোর মনের অবস্থাটা তার সামনে উপস্থাপন করে দেখ। না হলে দেখবি একদিন হয়তো সে হারিয়ে যাবে, তখন কিন্তু আর খুঁজে পাবি না তাকে। সারা জীবন আফসোস নিয়ে বেঁচে থাকার চেয়ে একবার সাহস করে তার সামনে গিয়ে দেখ না। মনে মনে ভাবলাম, রুহি কথাটা ঠিকই বলেছে। আসলে সে যদি কখনো হুট করে হারিয়ে যায়, তখন কথাটি ভাবতেই বক্ষপিঞ্জরে ছিন ছিন ব্যথা হতে লাগলো। যে কথাটি ভেবেই আমার হৃদয় ব্যাকুল হয়ে যাচ্ছে, সেই ঘটনাটি সত্যিকারে হতে দেওয়া চলবে না। এতদিন তো সে তার মনের কথা আমার সামনে উপস্থাপন করে এসেছে। এবার আমি নিজে তার সামনে দাঁড়াবো, দেখি সে নিজের পরিচয় না দিয়ে কোথায় যায়। কথাটি ভেবে রুহির দিকে তাকালাম। আমি কালই তার সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করব, এই না হলে আমার বান্ধবী, চল এখন যাওয়া যাক, বাকিরা না হলে চিন্তা করবে কেন এখনো পৌঁছায়নি। এই কথা বলে আমরা আবার বাকি বন্ধুদের কাছে ফিরে এলাম। দিনটা এভাবে কেটে গেল, কিন্তু সমস্যা হলো বাড়ি ফেরার মুহূর্তে শুরু হলো অঝোরে বৃষ্টি। বৃষ্টি কমতে কমতে বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে এলো। তখন বৃষ্টি ঝিরিঝিরি ভাবে পড়েই চলেছে, কিন্তু সে তীব্র হারে বৃষ্টিটা কমে গিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় একটু চিন্তিত লাগছিল। একা এতটা রাস্তা। তুই এত সন্ধ্যায় একা যাবি কি করে?
বাইরে বৃষ্টি এখনো কমেনি, সাথে তো ছাতাও নেই তোর। আমি ঠিক কোনো রকমে চলে যাব, তোরা যা না, বাড়ি গিয়ে ফোন করিস, ঠিক আছে? আসছি। এই কথা বলে ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়লাম। তখনও ঝিরিঝিরি বৃষ্টি হয় এবং সাথে ছাতা না থাকার কারণে প্রায় শরীরটা অনেকটাই ভিজে আসতে শুরু করলো। শাড়িটা সাদা রঙের হওয়ায় একদম শরীরের সঙ্গে লেগে যেতে শুরু করলো। আঁচলের পিনটা খুলে কোনো রকমে আঁচলটা আরও একবার শরীরের সঙ্গে জড়িয়ে নিলাম। তারপরও খুব একটা সহায় বলে মনে হলো না। খুবই অস্বস্তির মধ্যে পড়ে গেলাম। কি করব? বাস স্ট্যান্ডের দিকে দেখলাম আমি একা। চায়ের দোকানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, তার সাথে রয়েছে সেই আগন্তুকটিও। এত অস্বস্তিকর পরিস্থিতিতে এর আগে কখনো পড়িনি। কোনো রকমে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম, কিন্তু বাস এখন আর পাবো বলে মনে হচ্ছে না। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার ঠিক নেই। এসবে ভাবছিলাম মনে মনে, তখনই চায়ের দোকানে সেই ছোট্ট ছেলেটি দৌড়ে দৌড়ে আমার সামনে এসে হাজির হলো। দিদি, দিদি, কি হলো? তুমি বৃষ্টিতে দৌড়োদৌড়ি করছো কেন? দিদি, এটা ভাইয়া পাঠালেন। বাচ্চাটির হাতে দেখলাম একটি কালো হুডি। এটি চিনতে আমার 1 সেকেন্ডেরও বেশি সময় লাগলো না। আমি মনে মনে তাকে অনেকগুলি ধন্যবাদ দিয়ে হুডিটা বাচ্চাটির কাছ থেকে নিলাম। ধন্যবাদ ভাইয়া। সে আমার দিকে একটা মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। শাড়ির আঁচলটা ঠিক করে সেটি আঁচলের উপর দিয়ে গলিয়ে নিলাম। এখনো অনেকটা প্রশান্তি লাগছে। সেই আগন্তুকটির দিকে চেয়ে দেখলাম সে ভেতরে একটি কালো টি শার্ট পরে রয়েছে। হুডিটি মাথায় ঢাকা দিয়ে না থাকায় তার চোখ দুটো এখন প্রথম দেখতে পেলাম। সামনের চুলগুলো বৃষ্টির কারণে কপালের উপর নেমে এসেছে। মুখটা স্পষ্টভাবে দেখা না গেলেও যেন অদ্ভুত স্নিগ্ধ লাগছে তাকে। আচ্ছা, মানুষটি সবসময় কালো পরে কেন? সে কি জানে কালোতে তাকে অসাধারণ লাগে? কথাটি ভেবে হালকা হাসলাম। হুডিটির ভেতর থেকে আসছে সেই পরিচিত পারফিউমের গন্ধ। এমন সময় একটা রিকশা এসে আমার সামনে দাঁড়ালো। কি দিদি, যাবেন নাকি? আমি রিকশাটি দেখে অবাক হলাম, কারণ এমন সময় এখানে রিকশা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি তাকে আমার ঠিকানা বলতেই সে বলে উঠল, বসুন। আমি উঠে বসলাম সেই রিকশাটির ওপর, কিন্তু হঠাৎই আমার পাশে এসে আরও একজন পুরুষ অবয়ব বসে পড়ল। মানুষটিকে আমি চিনি না। আমি তাকে একটু জায়গা করে সরে বসলাম। রিকশায় আরেকটা অচেনা মানুষের সঙ্গে বসতে কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। দিদি, রিকশার হুডটা তুলে দিন, তাহলে আর আপনাদের গায়ে বৃষ্টির জল পড়বে না। আমি কথাটি শুনে পেছনে ঘুরে রিকশার হুডটি যখন তুলতে যাব, তখন দেখি আগন্তুকটি বাইক নিয়ে আমাদের রিকশার পেছনে আসছে। হঠাৎই আমার সব অস্থিরতা 1 নিমিষের মধ্যেই কেটে গেল। হুডটি টেনে খুবই স্বস্তির সঙ্গে রিকশায় বসলাম। একটা আলাদা সাহস এবং প্রশান্তি বুঝতে পারলাম আমার নিজের মধ্যে। কিন্তু কেন? সেই আগন্তুকটিও তো আমার কাছে ঠিক ততটাই অচেনা যতটা রিকশার চালক এবং আমার পাশে বসে থাকা সেই পুরুষটি। তারপরেও তার প্রতি এতটা বিশ্বাস আমার কি করে? সত্যি কি আমার মনে সে এতটাই জায়গা করে তুলেছে নিজের জন্য? ভাবতে ভাবতে আমার বাড়ির রাস্তার গলিতে এসে পৌঁছলাম। রিকশা থেকে নেমে রিকশা চালককে টাকা দিতে যাব, তখনই সে বলে উঠল, আরে না 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 দিদি, টাকা লাগবে না। আমি তার কথায় অনেকটা অবাক হয়ে গেলাম। কিন্তু কেন? যে ভাইয়াটি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, তিনি আগে থেকে আপনার ভাড়া দিয়ে রেখেছেন। কথাটি শুনেই আবারও একটি শীতল হাওয়া বুকের ভেতর দিয়ে বয়ে গেল। বুঝতে পারলাম রিকশাটি কে পাঠিয়েছিল। ভাইয়াটিকে ধন্যবাদ বলে আরও একবার রাস্তার দিকে তাকাতেই দেখলাম সেই আগন্তুকটি এখনো সেখানে দাঁড়িয়ে। রাস্তার গলি দিয়ে নিজের বাড়ির দিকে হাঁটা ধরলাম। বাড়ির ঠিক মেইন গেটে দাঁড়িয়ে আরও একবার রাস্তার দিকে তাকিয়ে দেখতে পেলাম সে তখন বাইক ঘোরাচ্ছে। না চাইতেও তার প্রতি আরও একবার মুগ্ধ হলাম। সে মানুষটার সবকিছুই আমাকে মুগ্ধ করে দেয় রোজ। বাড়ির ভেতর প্রবেশ করলাম। এ কি অবস্থা তোর? কাক ভেজা হয়ে এসেছিস যে। যা যা যা, তাড়াতাড়ি রুমে গিয়ে চান করে নে, না হলে ঠান্ডা লেগে যাবে।
আমিও নিজের রুমের দিকে হাঁটা ধরলাম। এসে গায়ের হুডিটা না ধুয়েই বারান্দায় ঝুলিয়ে রেখে দিলাম শুকনো হবার জন্য। আসলে তার গায়ের সেই পারফিউমের গন্ধটা মেটানোর কোনো ইচ্ছাই আমার মধ্যে ছিল না বলে স্নান সেরে বেরিয়ে দেখলাম মা হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের হাত থেকে কাপটা নিয়ে গরম গরম চায়ে চুমুক দিলাম। এভাবে দিনটি আবার কেটে গেল। পরের দিন